চলুন, প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ত্রিভুজের তিনটে কোণের মান যথাক্রমে 3x, 2x - 7, 4x - 11, তাহলে x = কত? এই অঙ্কটা আগের দিন আপনাদের করানো হয়েছিল, তো আমি এরপর থেকে যাচ্ছি। কেমন? আগের দিন এটা করানো হয়েছিল। চলুন নেক্সট অঙ্ক আপনারা করুন। একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কত হবে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কত হবে? চলুন প্রথমত আমরা কিছু বেসিক প্রশ্নগুলোকে সমাধান করে নিই। কেমন? এগুলো আপনাদের টেটে আসেনি এখনো পর্যন্ত। টেটে যেগুলো এসেছে সেগুলো আমি দেখাচ্ছি, সেগুলো শেষে আপনাদের রয়েছে। A to Z সবগুলোই আমরা প্র্যাকটিস করব। চলুন প্রত্যেকে আনসার করুন। তো দেখুন এখানে কি বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ আপনাকে বলে দিয়েছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কত হবে? তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞায় আমি বলেছিলাম আপনাদের যে ত্রিভুজের দুটো বাহু সমান হবে সেই ত্রিভুজকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। কেমন? তাহলে ত্রিভুজটা মনে করুন এরকম। কেমন? ত্রিভুজটা মনে করুন এরকম। হ্যাঁ, সমদ্বিবাহু যেহেতু বলছে, তাহলে মনে করুন এই ত্রিভুজটার এই যে বাহুটা, এটা আমি ধরে নিলাম, এটা মনে করুন 4 সেমি, আমি ধরে নিচ্ছি আর কি, হতে পারে আর কি। আর এটাও মনে করুন 4 সেমি। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে দুটো বাহু সমান হবে। এবং সমদ্বিবাহু ত্রিভুজ বলার সময় আরও একটা কথা আপনাদের বলা হয়েছিল যে একটি ত্রিভুজের যতগুলো বাহু সমান হবে ততগুলো কোণও সমান হবে। কেমন? সাপোজ মনে করুন এই হচ্ছে একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজের মনে করুন এটাও 4 সেমি বাহু, এটাও 4 সেমি বাহু, এটাও 4 সেমি বাহু। তাহলে একটি ত্রিভুজের যদি তিনটে বাহুই যদি সমান হয়, তাহলে তিনটে কোণও সমান হবে। অর্থাৎ এই কোণটাও 60 ডিগ্রি হবে, এই কোণটাও 60 ডিগ্রি হবে, এই কোণটাও 60 ডিগ্রি হবে। এটা আপনাদের বলা হয়েছিল, তাই না? তাহলে একটি ত্রিভুজের যতগুলি বাহু সমান হবে ততগুলো কোণও সমান হবে। তাহলে দুটো বাহু যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি এখানে দুটো কোণও কি? দুটো কোণও হচ্ছে সমান। আর একটা কোণ আপনাকে বলে দিয়েছে, একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে আর একটা কোণ কত হবে? তাহলে এই কোণটাও হচ্ছে 30 ডিগ্রি, তাই না? তাহলে দুটো কোণ আপনি পেয়ে গেছেন। তাহলে আরও একটা কোণ কত হবে? যেহেতু এখানে বৃহত্তম কোণটি চেয়েছে, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে একটি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে কত বাদ দেবেন? 30, 30, 60, 60 ডিগ্রি বাদ দিয়ে দিন, তাহলে কত হবে? 120 ডিগ্রি। তাহলে বৃহত্তম যে বাহুটি, সেই বৃহত্তম বাহুটির যে কোণ আর কি, সেটা কত হবে? সেটা হবে 120 ডিগ্রি। আশা করছি প্রত্যেকে করেছেন। বলুন, কারো কোনো সমস্যা থাকলে বলুন। চলুন, এটা হয়ে গেলে পরেরটা করুন। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 15 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এবং অবশ্যই আজকের ক্লাসে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। কেমন? যেহেতু এর আগের দিন ক্লাসে আমরা ত্রিভুজ সম্পর্কিত যে সূত্রগুলো সেগুলো পড়েছি, এবং আশা করছি সেগুলো আপনারা মুখস্থ করে নিয়েছেন। কয়েকটা সূত্র রয়েছে, সূত্র তো অনেকগুলোই রয়েছে, বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আপনাদের বেছে বেছে দেওয়া হয়েছে। তো আশা করছি মুখস্থ করে নিয়েছেন, বা অনেকের আগে থেকেই মুখস্থ। যাই হোক, আগে থেকে মুখস্থ হয়ে গেলে তো খুবই ভালো ব্যাপার, আর না হলেও ভালো ব্যাপার। চলুন মুখস্থ করে নিন। চলুন, আনসার কে কী করলেন আমি তো দেখিনি এখনও। চলুন
দেখি আমরা কি বলছে, যে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা বলে দিয়েছে 15 সেমি। তাহলে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা বলছে 15 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমাকে বলুন তো, এই যে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্রটা কি ছিল? সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্রটা কি ছিল? কেউ একজন? এগুলো কি মুখস্থ করেননি আপনারা? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্র। √3/4 ওটা ক্ষেত্রফলের সূত্র, আমি বলেছি উচ্চতা বের করার সূত্র, √3/2 ইন্টু বাহু। এগুলো তো একটু মুখস্থ রাখতেই হবে আর কি প্রত্যেকে, কেননা সূত্রগুলো তো রয়েছে, এবার সূত্রগুলো আপনার লাগবে, কিছু করার নেই, তাই না? মুখস্থ করতে হবে, যদিও একটু কঠিন আর কি, কিন্তু রাখতে হবে মুখস্থ, কেননা সহজ প্রশ্নগুলো, কঠিন প্রশ্ন এখান থেকে আসে না। এরপরে আমি দেখাবো আর কি, ঠিক আছে? এই যাবৎকাল টেটের এক্সামে এই ত্রিভুজ থেকে যা প্রশ্নগুলো আপনাদের এসেছে এগুলো সবগুলোই আপনারা দেখবেন, ঠিক আছে? বা 2022-23 ওই যে কোন সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো আপনারা একটা একটা করে দেখবেন, তো কঠিন নয় আর কি। আপনার ওই অ্যারিথমেটিকের চেয়ে তো অনেক সহজ, বা অ্যালজেব্রা যদি বলি তার চেয়েও সহজ। কেমন সহজেই নাম্বারগুলো চলে আসে অ্যালজেব্রার মধ্যে। আপনার যদি ওই কঠিন যদি ওই ফর্মুলার অঙ্ক যদি দিয়ে দেয়, ফর্মুলা ফেলে দিলে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু সেই সময় লাগবে আর কি, প্রচুর সময় লাগবে। 2021-এর যে অঙ্কগুলো এসেছিলো আর কি, সেগুলো তো দু একটা অঙ্কতে এখনও ডাউটস আছে আর কি, মানে আমারই ডাউটস আছে আর কি, এমন পরিস্থিতি। চলুন, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 15 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে এখানে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। কেমন? তাহলে এটা হচ্ছে উচ্চতা বের করার সূত্র, আর এই উচ্চতাটাই বলে দিয়েছে কত? 15 সেমি। কেমন? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করুন। তাহলে a = 15×2 = 30, তাই না? 15×2 = 30, 30/√3, এটা হচ্ছে a এর ভ্যালু। কেমন? a এর ভ্যালু কত পেলেন এখানে? 30/√3, এটা হচ্ছে a এর ভ্যালু। এবার ত্রিভুজটির ক্ষেত্রফল বের করার সূত্রটা কী ছিল? ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই না? তাহলে বাহু তো পেয়ে গেছি, তাহলে বাহু স্কোয়ার 30/√3 ইন্টু 30/√3। কেমন? এবার এই যে দুটো √3 মিলিয়ে কি হয়ে যাবে? একটা √3 হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা √3 লিখতে পারি। এই শুধু একটা 3 লিখতে পারি, সরি √3 বলছি। চলুন এবার এখান থেকে ক্যালকুলেশন করি। তাহলে 3 দিয়ে যদি কাটি তাহলে এটা কত হবে? 10 হবে। এটাকে যদি 2 দিয়ে কাটি 2, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে? 5 হবে। এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 15, তাই না? তাহলে 5 15 75√3। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত? ক্ষেত্রফল হচ্ছে 75√3 বর্গ সেমি। কেমন? তাহলে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে 15 সেমি, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 75√3 বর্গ সেমি। কেমন? চলুন আগে প্রাইমারিতে যেগুলো এসেছে সেগুলো আগে করে নিই আগে। কেমন? সহজগুলো একটু দেখে নিই, কোন সংক্রান্ত যেগুলো এসেছে, তারপরে এগুলোতে আমরা আসবো। চলুন এখান থেকে স্টার্ট করি। একটি ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, সেখানে সব কয়টি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ স্বাভাবিক সংখ্যা সেমি এককে, এরূপ কতগুলি ভিন্ন ত্রিভুজ গঠন করা সম্ভব? সিটেট এক্সাম এখানে কার ছিল? কেমন হলো সব পরীক্ষা? অনেকেরই ছিল সেন্ট্রাল টেট এক্সাম। কারোর ছিল না এখানে সেন্ট্রাল টেট?
দেখুন একটি ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। কেমন? পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে তিনটে যে বাহু, সেই তিনটে বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। কেমন? তাহলে একটি ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। খুব ভালো কথা। যেখানে সব কয়টি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ স্বাভাবিক সংখ্যা, মানে প্রত্যেকটি যে বাহু, সেই প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যের যে পরিমাপ সেটা হচ্ছে কি একটা স্বাভাবিক সংখ্যা। কেমন? সেমি এককে বলে দিয়েছে। তাহলে এরূপ কতগুলি ত্রিভুজ আমি গঠন করতে পারবো। কেমন? এরূপ কতগুলি ত্রিভুজ আমি গঠন করতে পারবো। এবার এখানে এই ম্যাথটা সমাধান করার জন্য আপনাদের ওই ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলাটা কী ছিল? যে একটি ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি, মানে একটি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি অবশ্যই বড় বাহুটির চেয়ে বেশি হবে। কেমন? মনে করুন এই হচ্ছে একটা ত্রিভুজ। কেমন? এই হচ্ছে একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজের দুটো তো ক্ষুদ্রতম বাহু থাকবে, তাই না? তো সেই দুটো ক্ষুদ্রতম বাহুর সমষ্টি মনে করুন এক্স একটা ওয়াই একটা জেড। মনে করুন এক্স হচ্ছে ক্ষুদ্রতম বাহু, ওয়াই হচ্ছে ক্ষুদ্রতম বাহু। তাহলে এই ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল অবশ্যই এই ত্রিভুজটির বড় বাহুর থেকে বেশি হবে, তবেই সেখানে আমরা ত্রিভুজ গঠন করতে পারবো। কেমন? নচেত আমরা কিন্তু ত্রিভুজ গঠন করতে পারবো না। কেমন? আর এখানে আর একটা কথা বলে দিয়েছে যে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 12 সেমি, তাই না? পরিসীমা কত হবে? পরিসীমা 12 সেমি হবে, মানে তিনটে ত্রিভুজের মানে বাহুর সমষ্টি সেটা 12 হবে। তাহলে দেখুন কতগুলো ত্রিভুজ গঠন আমরা করতে পারি। তাহলে আমরা এখানে ছোট যে দুটো বাহু, কেমন, ক্ষুদ্রতম যে দুটো বাহু, সেই দুটো বাহুর সমষ্টি আমি যদি 6 ধরি, তাহলে বড় বাহুটি কত হবে? বড় বাহুটিও তাহলে 6 হবে, যেহেতু দুটো ত্রিভুজের যেহেতু বড় বাহুটি 6 হবে। কেমন? তো এখানে দেখুন যদি সমান সমান হয়ে যায় তাহলে কিন্তু আমরা ত্রিভুজ গঠন করতে পারবো না। তাহলে আমাদের এখানে এটা তো হচ্ছে না। আর কি কি হতে পারে? কেমন? আরেকটা হতে পারে, সেটা হচ্ছে আপনার মনে করুন একটা বাহু নিলাম হচ্ছে আমি 3, আর একটা বাহু নিলাম হচ্ছে আমি 4, তাই না? তাহলে দুটো বাহু কত হলো? একটা 3 হলো আর একটা 4 হলো। তাহলে আর একটা বাহু কত হবে? আর একটা বাহু হবে আপনার 7 হলো, এটা হবে 5 হবে, তাই না? তাহলে এখানে দেখুন তো এই ত্রিভুজটা গঠন করা সম্ভব? দেখুন তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা গঠন করা সম্ভব। তাহলে মনে করুন এই হচ্ছে একটা ত্রিভুজ, একটা বাহুর দৈর্ঘ্য মনে করুন 3, একটা মনে করুন 4 আর একটা মনে করুন 5। তাহলে এই যে ছোট যে বাহু দুটো রয়েছে, সেই ছোট বাহু দুটির সমষ্টি অবশ্যই বড় বাহুটির চেয়ে বেশি হচ্ছে। তাহলে এখানে আমি একটা ত্রিভুজ গঠন করতে পারবো, তাই না? এবং তিনটে বাহুর সমষ্টি 12ই হচ্ছে। খুব ভালো কথা। আর দেখুন তো গঠন করা যাবে কিনা। মনে করুন একটা বাহু মনে করুন নিলাম হচ্ছে 4, আরও একটা বাহু নিলাম মনে করুন আমি 4। কেমন? তাহলে 4 4 কত হচ্ছে? 8 হয়ে যাচ্ছে। তাহলে আর একটা বাহু কত হবে? আর একটা বাহু হবে 4। কেমন? কারণ তিনটে বাহুর সমষ্টি কত হতে হবে? 12 সেমি হতে হবে। এবার এখানে বলুন তো, এখানে কি এটাকে ত্রিভুজ গঠন করা যাবে? এই ত্রিভুজটা কি গঠন করা যাবে? তিনটে, হ্যাঁ, তিনটে বাহু তাহলে কি হয়েছে? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে একটা ত্রিভুজ আপনি গঠন করতে পারবেন, তাই না? আর দেখুন তো গঠন করা যাবে কিনা। আপনি একটাকে 5 নিন, একটা 4 নিন, তাই না? একটা 5 একটা 4, তাহলে 4 5 9, তাহলে আর একটা কত হবে? 3 হবে। এখানে কিন্তু আর গঠন করা যাচ্ছে না। স্যার চলুন একটাকে 7 নিন, একটাকে স্যার 2 নিন, একটাকে 3 নিন, বলুন। সমবাহুটা কি করে হচ্ছে? কেন আমরা তো জানি দুটো বাহু সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে এই যে ত্রিভুজটা, হ্যাঁ, এই ত্রিভুজটা গঠন করা তো যাবে না। এখানে একটা হয়েছে, চলুন এখানে একটা হবে। দেখুন এখানে আমি তিনটে ত্রিভুজের বাহু ধরে নিয়েছি, একটা 7, একটা 2 আর একটা হচ্ছে কত? 3। কেমন? তাহলে কত হচ্ছে? 3 আর 2 5, অবশ্যই এটা বড় হচ্ছে, বড় বাহুটা। তাহলে এখানে আমি একটা ত্রিভুজ গঠন করতে পারবো। আর আরেকটা ত্রিভুজ যদি দেখি, দুটোকে 3 নিয়ে নিন আর একটা 6 নিয়ে নিন, তাই না? তাহলে এখানে দেখুন তো, এখানে ত্রিভুজটা গঠন করা যাবে? এখানেও কিন্তু যাচ্ছে না, যেহেতু সমান সমান হয়ে যাচ্ছে, বড় হতে হবে। তাহলে আর একটা কী নিতে পারবো আমরা?
আর কি পাওয়া যাবে? স্যার 2 3 5 7। আচ্ছা 2 3 3 7। 2 3 7 তো নিয়েছি, তাই না? এখানে একটা পেয়েছি। আর দেখুন তো আর কি ত্রিভুজ গঠন করা যাবে কিনা। দুটো ত্রিভুজ গঠন করতে পারলাম, আর পারা যাচ্ছে? স্যার 1 2 নিলে হবে না? 1 2 1 2 আর একটা 9। 9। আচ্ছা 1 2 আর একটা হচ্ছে 9। হ্যাঁ অবশ্যই এখানেও আপনি ত্রিভুজ গঠন করতে পারবেন। কেমন? আর দেখুন আর পারা যাচ্ছে? তো স্যার 7 প্লাস 1 হবে, স্যার 7 প্লাস 1 ইকুয়াল হ্যাঁ বলুন। সেখানে যদি পয়েন্ট থেকে করা হয় না পয়েন্ট নয়, এগুলো সেমি এককে থাকবে না এবং স্বাভাবিক সংখ্যা যেহেতু হবে। আর যদি 2.5 না না 2.5, 3.5 এগুলোকে কি বলেছে? স্বাভাবিক সংখ্যা বলেছে এবং এগুলোকে পূর্ণতায় আপনাকে ধরতে হবে, ওই ফ্র্যাকশানে নিয়ে যাওয়া যাবে না। তো এখানে তো আমরা 3টে পেলাম, আর কি পাচ্ছি? 7 প্লাস 1 করে হবে স্যার, 7 প্লাস 1 আচ্ছা 4। এবার 7 প্লাস 1 আর 7 প্লাস 1 এটা কত করছেন? 4, তাই তো? হ্যাঁ এখানে একটা যাচ্ছে ত্রিভুজ গঠন করা। আচ্ছা 7 আর 4 7 12, হ্যাঁ এটা একটা ত্রিভুজ গঠন করা যাচ্ছে। আর যাচ্ছে? তাহলে আপাতত 4টে পেলাম নাকি? 1 আর 3। আচ্ছা 1 আর 3 যদি হয় তাহলে আর একটা কত হবে? 1 আর 3 8 হবে। আর একটা 8 হবে, তার মানে ছোট বাহু দুটির সমষ্টি। আচ্ছা এখানে ত্রিভুজ যেগুলো গঠন করা যাবে না তো, এই যে এই দুটোর সমষ্টি অবশ্যই এটার চেয়ে তো বেশি হতে হবে। না তো স্যার, ঠিকই তো। হ্যাঁ কী সব যাবে না এগুলো। যাবে না, যাবে না, যাবে না। আচ্ছা চলুন আর একবার দেখি, আমিও গুলিয়ে গুলিয়ে গেল সব গুলিয়েছে স্যার, গুলিয়েছে। সব। চলুন একটা মনে করুন 3, একটা 4, একটা 5, এখানে একটা ত্রিভুজ গঠন করা যাচ্ছে, তাই না? এই যে দুটো বাহুর সমষ্টি অবশ্যই বড় বাহুটার চেয়ে বেশি হচ্ছে, এই একটা ত্রিভুজ আপনারা গঠন করতে পারলেন। একটা 3, একটা 4 আর একটা 5। আর বলুন কি কি হতে পারে? 7 প্লাস 1 আচ্ছা গ্রেটার দেন হচ্ছে 4। 4। হবে না এটা, সেটা হবে না। হ্যাঁ এটা হবে না তো ম্যাডাম। হবে না, হবে হবে অবশ্যই হবে। স্যার কেন হবে না ওটা? হ্যাঁ হবে হবে, একটা 1 প্লাস 4। কী করে হচ্ছে ম্যাডাম? হবে না তো। 1 প্লাস 7 হবে না স্যার, যোগফলটা বড় হচ্ছে না স্যার। ও 1 প্লাস 7 বলছেন? স্যার 1 প্লাস 7 বলে গ্রেটার দেন 4, তো তাহলে কেন হবে না? 4 বললাম। সে বড় বাহুর থেকে তো ছোট হচ্ছে না, বড় হচ্ছে না। হ্যাঁ স্যার, বড় হওয়ার এবার জন্য হ্যাঁ বড় বাহুটার চেয়ে তো হচ্ছে না। বড় বাহুর থেকে তো ছোট হচ্ছে এটা, 4 কে 5। হুম, এবার এখানে যদি আমি এটাকে যদি আমি 7 আর একে 8, 8 যদি 4 করি তাহলে এটা তো সবচেয়ে বড় বাহু হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা এখানে তো একটা তো অপশানও নেই। স্যার একটাই হবে। আচ্ছা পরের অঙ্কটা করুন তো, এটা আমি প্লাস দেখি। 2 প্লাস আচ্ছা পরে 7 সের করেন আচ্ছা স্যার। হ্যাঁ বলুন 2 ম্যাডাম। প্লাস 3 2 প্লাস 3 গ্রেটার দেন 7 করেন। 2 5 বাই 5 আর 7 হচ্ছে, হ্যাঁ ছোট 2 হচ্ছে। প্লাস 3 গ্রেটার দেন 7। ও এটাও হবে না ম্যাডাম। এটা হবে না, এটা হবে না। না না সব হবে ছোট না, এটা হচ্ছে। হবে না, হবে না, হবে না। স্যার চলো। 5 আচ্ছা চলুন এই প্রশ্নটা আমি দেখছি, এটা করুন। 4 5 প্লাস 3 গ্রেটার দ্যান 4। আচ্ছা দেখছি ওটা, আপনি একটু করুন এটা।
নিম্নের কোনটি কোনো ত্রিভুজের বাহু তিনটের দৈর্ঘ্য প্রকাশ করতে পারে না? সেম কনসেপ্ট। নিম্নের কোনটি কোনো ত্রিভুজের বাহু তিনটের দৈর্ঘ্য প্রকাশ করতে পারে না? তো এখানে দেখুন, এখানে তিনটে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আপনাদের দেওয়া আছে, কেমন? এবং এখানে আর একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে যে দুটি বাহুর সমষ্টি অবশ্যই বড় বাহুটির চেয়ে ছোট হবে, মানে ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি অবশ্যই বড় বাহুটির চেয়ে বেশি হবে, তাই না? তো অপশান সিটা যদি দেখেন তাহলে দেখুন এখানে ছোট দুটো বাহুর যে সমষ্টি, কেমন, ছোট দুটো বাহুর সমষ্টি সেটা কিন্তু এই বড় বাহুর চেয়ে বেশি হচ্ছে না, তাই না? তাহলে অপশান সি এখানে হবে সঠিক আনসার। এখানে আপনি ত্রিভুজ গঠন করতে পারবেন না, কেমন? চলুন পরেরটা দেখি। প্রদত্ত বিবৃতিগুলি হলো দুটি কোণ পরস্পর পূরক হয় যদি তাদের সমষ্টি 90 ডিগ্রি হয়, 70 ডিগ্রি পরিমাপের কোণের পূরক কোণের পরিমাপ 20 ডিগ্রি, 20 ডিগ্রি পরিমাপের কোণের পূরক কোণের পরিমাপ 70 ডিগ্রি, আর 90 ডিগ্রি পরিমাপের কোণের পূরক কোণের পরিমাপ 0 ডিগ্রি। পূরক কোণের ধারণা দেওয়ার সময় একজন শিক্ষক শিক্ষিকা এর উপরের বিবৃতিগুলির নিম্নলিখিত কোন ক্রমটি পছন্দ করা উচিত? মানে শিক্ষার্থীকে পূরক কোণের ধারণা দেবে, তাহলে এই বিবৃতিগুলির মধ্যে কোন বিবৃতিটিকে মানে শিক্ষক বা শিক্ষিকারা প্রথম প্রায়োরিটি দেবে আর কি। তারপর পরপর স্টেপ ওয়াইজ তিনি শেখাবেন। চলুন, তো পূরক কোণ কি? পূরক কোণ মানে হচ্ছে দুটি কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হবে, তাই না? দুটি কোণের সমষ্টি কত হবে? মানে মনে করুন এক্স একটা কোণ, ওয়াই একটা কোণ, দুটো কোণের সমষ্টি অবশ্যই কী হবে? 90 ডিগ্রি হবে। তাহলে প্রথমে কি বলছে দেখুন, যে দুটি কোণ যদি পরস্পর পূরক কোণ হয় তাহলে তাদের সমষ্টি 90 ডিগ্রি হবে। প্রথম বক্তব্য তো সঠিক, তাই না? দ্বিতীয় বক্তব্য যদি দেখি 70 ডিগ্রি পরিমাপের পূরক কোণের পরিমাপ হচ্ছে 20 ডিগ্রি, এটাও সঠিক। তৃতীয় যদি দেখি 20 ডিগ্রি পরিমাপের কোণের পূরক কোণের পরিমাপ হলো 70 ডিগ্রি, এটাও সঠিক। আর 4 নম্বর বিবৃতি যদি দেখি 90 ডিগ্রি পরিমাপের কোণের পূরক কোণের পরিমাপ হলো 0 ডিগ্রি, তাহলে এটাও সঠিক। চারটে বক্তব্যই সঠিক, তাই না? এবার এই চারটে বক্তব্যের মধ্যে কোন বক্তব্যটাকে আমি সবার আগে রাখবো, মানে আমি বাচ্চাদেরকে শেখাবো, তাহলে কোন বক্তব্যটাকে সবার আগে আমি রাখবো? তাহলে এখানে অবশ্যই আমি প্রথমে সংজ্ঞাটা বলবো আর কি, যে দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তবেই সেটাকে পূরক কোণ আমরা বলতে পারি, তাই না? তাহলে প্রথমে আমরা সংজ্ঞাটাকে রাখবো। তাহলে সংজ্ঞাটা দেখুন 1 নম্বরে রয়েছে, তাই না? এবার এখানে অপশানসগুলো দেখুন, অপশান এতে শুধুমাত্র একটাকে আগে রাখা হয়েছে, বাকি কোনোটাতেই কিন্তু একটাকে আগে রাখা হয়নি, তাই না? তাহলে এখান থেকে আপনারা অনায়াসে আনসার করে দিতে পারবেন যে অপশান এ হচ্ছে সঠিক আনসার। মানে প্রথমে একজন শিক্ষক বা শিক্ষিকা এই কথাটাকে বলবে যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে সেটাকে পূরক কোণ আমরা বলতে পারবো। তারপরে পরপর স্টেপ বাই স্টেপ এগুলোকে বলতে হবে একটা শিক্ষককে, কেমন? চলুন পরবর্তী প্রশ্ন। 220 ডিগ্রি, 180 ডিগ্রি, 75 ডিগ্রি প্রদত্ত কোণ তিনটের জন্য নির্ভুল নামগুলির ক্রম হলো, মানে কোনটাকে আমরা কি কোণ বলবো?
চলুন তাহলে 180 ডিগ্রি মানেই হচ্ছে সরল কোণ, অপশন ডি করবেন এটার সঠিক আনসার। পরবর্তী প্রশ্ন, অনুরূপ কোণের ধারণার জন্য আমাদের বিবেচনার প্রয়োজন। চলুন আনসার করুন প্রত্যেকে। অনুরূপ কোণের ধারণার জন্য, আচ্ছা সবার প্রথমে বলুন তো কেউ একজন যে অনুরূপ কোণটা কি? অনুরূপ কোণ আপনাদের পড়ানো হয়েছিল। এখানে বলছে যে শুধুমাত্র একজোড়া পরস্পর, হ্যাঁ বলুন। তির্যক বাহুর বিপরীত পাশে দুটি কোণের সমষ্টি। দুটো সমান্তরাল বাহু এবং একই পাশে একটি অসমান্তরাল বাহু। চলুন অনুরূপ কোণ আমরা পড়েছিলাম, তো এখানে অনুরূপ কোণ আমরা দেখেছিলাম। চলুন অপশানসগুলো পড়ি। এখানে এই সংজ্ঞাটা রয়েছে যে শুধুমাত্র একজোড়া পরস্পর সমান্তরাল সরলরেখা প্রয়োজন, মানে অনুরূপ কোণের ধারণা দেওয়ার জন্য আমাদের বিবেচনার জন্য প্রয়োজন যেগুলো, শুধুমাত্র একজোড়া পরস্পর সমান্তরাল সরলরেখা। তাহলে শুধুমাত্র সমান্তরাল সরলরেখা বলছে যে একজোড়া প্রয়োজন, তবে আমরা অনুরূপ কোণ শেখাতে পারবো তাই বলছে। অপশান বিতে বলছে যে একজোড়া পরস্পর সমান্তরাল সরলরেখা লাগবে আর একটি সাধারণ ছেদক লাগবে। তাহলে একজোড়া এই যে সমান্তরাল সরলরেখা আর একটা যদি সাধারণ ছেদক যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা কি করতে পারবো? তাহলে আমরা অনুরূপ কোণের ধারণা দিতে পারবো। এখানে বলছে যে একজোড়া সামতালিক সরলরেখা যারা অসমান্তরালও হতে পারে এবং একটি সাধারণ ছেদক প্রয়োজন। আর অপশান ডিতে বলছে যে একজোড়া পরস্পরছেদী সরলরেখা প্রয়োজন। তো এখানে অ্যাকর্ডিং টু আনসার করবেন অপশান বি। কেমন? একজোড়া পরস্পর সমান্তরাল সরলরেখা লাগবে আর একটি সাধারণ ছেদক লাগবে, তবে আমরা অনুরূপ কোণের যে ধারণা সেটা আমরা দিতে পারবো। কেমন? চলুন, অনেক প্রত্যেকে আনসার করেছেন অপশান বি। একজোড়া পরস্পর সেই সরলরেখা মানে হচ্ছে এরকম তো লাগবে না। আর এখানে এই যে অসমান্তরাল হতে পারে এটা বলে ভুল করে দিল, এটা বাকি সব কিছু ঠিকই ছিল। কেমন? আনসার করবেন অপশান বি। আচ্ছা, এটা রিপিট হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 20 সেমি, কোণ বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেড়শো সেমি বলছেন। চলুন দেখি। এবিসি ত্রিভুজের, চলুন একটা ত্রিভুজ রয়েছে, কেমন? একটা ত্রিভুজ এখানে রয়েছে, তো ত্রিভুজের নামটাও আমরা দিয়ে দিই। এটা মনে করুন এ, এটা মনে করুন বি, এটা মনে করুন সি। কেমন? এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 20 সেমি, মানে এবি মানে এই যে বাহুটা এটাও 20 সেমি, আর এসি মানে এই যে বাহুটা এই বাহুটাও বলে দিয়েছে এখানে 20 সেমি। কেমন? দুটো বাহুই এখানে বলছে যে 20 সেমি করে। এখন প্রশ্ন করছে যে, এখন বলেছে তারপর যে কোণ বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি, মানে বি মানে কোণ বিএসি মানে এই যে কোণটা, এই কোণটা কত বলেছে? এই কোণটা বলছে 30 ডিগ্রি। কেমন? এই কোণটা কত বলছে? এই কোণটা বলছে 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তাই না?
হাফ ইন্টু এসি ইন্টু এবি ইন্টু সাইন 30 ডিগ্রি, তাই না? তো ক্ষেত্রফল যদি দেখি হাফ ইন্টু এসি মানে কত 20, এবি মানে কত, এবি মানে হচ্ছে 20, আর সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাই না? এবার ক্যালকুলেশন করুন, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে 10, এটাকেও কেটে দিন, তাহলে কত হবে 10। তাহলে আনসার করবেন এখানে 100 বর্গ সেমি। কেমন? আনসার কত করবেন এখানে 100 বর্গ সেমি। কেমন? এবার এই যে সাইন 30 ডিগ্রি, এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার এটা কোথা থেকে এলো আর কি। এর কারণ হচ্ছে আমরা যখন ওই সমকোণী ত্রিভুজের যখন বের করেছি, এটা তো সমকোণী ত্রিভুজেরই সূত্র, তো সেখানে দেখবেন সমকোণী ত্রিভুজের যখন আমরা সূত্র করেছিলাম তখন কিন্তু সেখানে আমরা সমকোণী ত্রিভুজ মানে কি, তার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এর সূত্রটা কী ছিল, যে হাফ ইন্টু লম্ব ইন্টু উচ্চতা, সরি লম্ব ইন্টু ভূমি, এটা ছিল। আর সেই সঙ্গে এই যে সাইন 90 ডিগ্রি এটাও ছিল, সাইন 90 ডিগ্রি। এবার সাইন 90 ডিগ্রির মান 1 বলে এটাকে আমাদের ধরা হয় না, আমরা সূত্রটা এটুকুই পড়ি। কেমন? কিন্তু এখানে সাইন 30 ডিগ্রি যেহেতু, সেহেতু এখানে লাগবে। আনসার করবেন অপশান সি, 100 বর্গ সেমি। চলুন পরবর্তী প্রশ্ন। এবিসি ত্রিভুজের এপি বিসি বাহুর উপর লম্ব, বিকিউ সিএ এর ওপর লম্ব, সিআর বি এবি এর ওপর লম্ব, এপি বিকিউ ও সিআর পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, তাহলে কোন বিএসি 40 ডিগ্রি হলে কোন বিওসি এর মান কত? চলুন একটা এবিসি ত্রিভুজ রয়েছে, একটু এঁকে নিই। তাহলে এ বি সি এই হচ্ছে একটা ত্রিভুজ। এরপর বলছে যে এপি বিসি বাহুর উপর লম্ব। কেমন? তাহলে এই বিসি বাহুর উপর এ আছে, এপি হচ্ছে লম্ব, তাই এখানে এটার নাম হচ্ছে মনে করুন পি, এপি লম্ব। কেমন? তারপরে কি বলছে, তারপরে বলছে যে বিকিউ সি এর ওপর লম্ব। কেমন? বিকিউ সি এর ওপর লম্ব, তাহলে সি আর এর ওপর হচ্ছে বি, আর এখানে মনে করুন একটা কিউ রয়েছে, এটা লম্ব। কেমন? তারপর বলছে যে সি আর এ বি এর ওপর লম্ব। কেমন? সি আর এই যে এবি, এই এবি এর ওপর লম্ব হচ্ছে সি আর, তো এখানে সি, এটার নাম মনে করুন আর। কেমন? এবার এখানে বলছে যে এপি বিকিউ ও সি আর পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, তারা কোথায় তারা ছেদ করছে? ও বিন্দুতে। এই বিন্দুটার মান হচ্ছে 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রি নয় 0, এই বিন্দুটার নাম হচ্ছে 0। তাহলে এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি বলুন তো? এই কোণটাও 90 ডিগ্রি, তাই না? আর এখানে এই যে কোণটা, এই কোণটা যদি দেখি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কেমন? এখন প্রশ্ন বলছে যে কোণ বিএসি 40 ডিগ্রি। কোণ বিএসি 40 ডিগ্রি মানে, তাহলে এটা হচ্ছে বি, এটা এ আর এটা সি, মানে কোণ বিএসি মানে এই কোণটা বলে দিয়েছে 40 ডিগ্রি। কেমন? এখন প্রশ্ন করছে তাহলে কোণ বি ও সি কত? কেমন? মানে এই কোণ বি ও সি মানে এই কোণটার মান আপনাকে জানতে চাইছে। এবার এই কোণটার মান আপনি কিভাবে বের করবেন একটু ভালো করে দেখুন। এখানে দেখুন, এখানে এটা তো একটা চতুর্ভুজ, তাই না? এই যে এটা হচ্ছে একটা চতুর্ভুজ। এবার এই চতুর্ভুজের 3টে কোণের মাপ তো আপনি জানেন, এবং চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি, তাই না? আর তার মধ্যে 3টে কোণ আপনি জানেন, একটা 90 ডিগ্রি, এটাও একটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে 90 90 180 আর 40 কত? 140, এই 180 আর 40 হচ্ছে 220। তাহলে এখান থেকে 220 আপনি বাদ দিয়ে দিন, 220 বাদ দিয়ে দিলে 140 ডিগ্রি, তাই না? তার মানে এই যে কোণটা, এই কোণটার মানই হচ্ছে 140 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটা যদি 140 ডিগ্রি হয়, তাহলে এর অপোজিট এই কোণটা আমাকে চেয়েছে, তাহলে এরা তো একে অপরের বিপ্রতীপ কোণ, তাই না? তাহলে এই কোণটার মানও হবে 140 ডিগ্রি। কেমন? তাহলে এখানে আনসার কী করবেন?
অপশন বি করবেন এখানে আনসার 140 ডিগ্রি। ঠিক আছে, চলুন এবার আমরা উপরের দিকে যাই। চলুন 4 নম্বর প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের বাহু 4 সেমি হলে মধ্যমা বা উচ্চতা কত? একটি সমবাহু ত্রিভুজের বাহু 4 সেমি, তাহলে সমবাহু ত্রিভুজ রয়েছে একটা, সমবাহু মানে কি সমান বাহু, তো একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, একটা সমবাহু ত্রিভুজ রয়েছে যার প্রত্যেকটি বাহুই হচ্ছে 4 সেমি করে। এবার এই সমবাহু ত্রিভুজটির মধ্যমা বা উচ্চতা কত, তাই না? তাহলে এর উচ্চতা বের করার সূত্র আপনারা জানেন। উচ্চতা বের করার সূত্র কি? √3/2 ইন্টু বাহু, তাহলে বাহু মানে কত 4, 2 দিয়ে কেটে দিন, তার মানে হচ্ছে 2√3। আনসার করবেন অপশন এ। আনসার করবেন অপশন এ। পরবর্তী প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেমি হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, পরিসীমা এবং উচ্চতা কত? তিনটে এখানে প্রশ্ন রয়েছে, আমি একটাতে রেখে দিয়েছি, চলুন দেখা যাক। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 4√3 বর্গ সেমি হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, পরিসীমা এবং উচ্চতা কত? তাহলে একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে কি সমান বাহু, তিনটে বাহুই সমান, তাই না? এরকম একটা ত্রিভুজ, কেমন? এবার এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আপনার √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই না? এর মানই বলে দিয়েছে যে 4√3, তাই না? এর মানই কি বলে দিয়েছে? 4√3। তো এখানে বাহু স্কোয়ার ইকুয়াল টু, এখানে এই √3 আর এই √3 এখানে আপনি কেটে দেন, তাই না? তাহলে 4 4 কত হয়ে যাবে? 16, তাই তো? তাহলে বাহু ইকুয়াল টু স্কোয়ারটা ওদিকে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে বাহু ইকুয়াল টু কত হচ্ছে? বাহু মানে হচ্ছে 4। এখান থেকে আমি বাহুটা পেলাম, তাই না? তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4, কেমন? তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 4। এবার চেয়েছে তাহলে পরিসীমাটা কত হবে তাহলে, তাই না? তাহলে পরিসীমা মানে তো তিনটে বাহুর যোগফল, তাহলে এটা যদি 4 হয় এটাও 4 হবে, এটাও 4 হবে, তাহলে পরিসীমাটা কত হবে? 4 + 4 + 4, তাহলে পরিসীমাটাও হবে 12, কেমন? পরিসীমাটা 12 হবে। আর তাহলে উচ্চতাটা কত হবে? সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্র কি? উচ্চতাটা হচ্ছে √3/2 ইন্টু বাহু, তাই না? বাহু কত পেয়েছি? 4 পেয়েছি, তাই না? তো কেটে দিন, 2 2 4 মানে 2√3, এটা হচ্ছে উচ্চতা, কেমন? সবগুলোই আপনাকে জিজ্ঞাসা করতে পারে, সবগুলো এখানে বলে রাখা হলো, কেমন? কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। চলুন এরপরে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেমি এবং ভূমি 12 সেমি হলে লম্ব কত? এটা তো একদমই সহজ, চলুন।
একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যার একটি কোণ কী হবে? সমকোণ হবে, তাই না? মানে 90 ডিগ্রি হবে। এখন বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজটা কত বলেছে? অতিভুজটা বলেছে 13 সেমি, কেমন? আর ভূমিটা কত বলেছে? ভূমিটা বলছে 12 সেমি। তাহলে এই লম্বটা কত হবে? তাহলে লম্বটা 5 সেমি হবে, তাই না? সে মুখস্থ করিয়ে দিয়েছিলাম চার্ট, তাই না? বা আপনারা সেই বের করে নিতেও পারেন যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এ হচ্ছে সূত্র। তাহলে অতিভুজ স্কোয়ার মানে কি? 13 স্কোয়ার ইকুয়াল টু লম্বটাই তো জানতে চাইছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ভূমি তো বলেই দিয়েছে 12 স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার কত হয়? 169 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার কত? 144। তাহলে এক্স স্কোয়ারের জায়গায় রাখুন, 144 এদিকে নিয়ে এসে বিয়োগ করে দিন, তার মানে কত হবে? 25। তার মানে এক্স মানে কত হবে? এক্স মানে হবে 5, তাই না? এক্স স্কোয়ার মানে 25, তাহলে এক্স মানে কত হবে? 5। আনসার করবেন অপশান এ। চলুন পরবর্তী প্রশ্ন। একটি সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটি সমকোণী ত্রিভুজের, তাহলে একটি সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য আপনাকে এখানে বলেই দিয়েছে, একটা 3 সেমি, একটা 4 সেমি আর একটা 5 সেমি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে এই মনে করুন একটা সমকোণী ত্রিভুজ যার একটি কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি, কেমন? একটা বাহু 5 বলে দিয়েছে, একটা 4 বলে দিয়েছে, একটা 3 বলেছে। তাহলে সমকোণী ত্রিভুজের যদি ক্ষেত্রফলের সূত্র যদি দেখেন, বলুন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বলুন। ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। এখানে লম্ব না বলে উচ্চতাও বলা যায়। তো চলুন হাফ ইন্টু 3 ইন্টু 4, 2 দিয়ে কেটে দিন, তাহলে কত হচ্ছে? 2 মানে হচ্ছে 6 সেমি স্কোয়ার, বর্গ সেমি। অপশান এ করবেন সঠিক আনসার। চলুন পরবর্তী প্রশ্ন। একটি ত্রিভুজ আকৃতির জমির 3টে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার, 20 মিটার এবং 25 মিটার। প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে ধান লাগাতে মোট কত খরচ পড়বে? তাহলে আমি ধান লাগাবো, তাহলে বলুন তো আমি এখানে ধান পরিসীমা বরাবর লাগাবো নাকি ক্ষেত্রফল বরাবর লাগাবো? ধান আমি কেমন? ক্ষেত্রফল বরাবর লাগাবো। তাহলে অবশ্যই আমাকে সেই জায়গাটার ক্ষেত্রফলটা বের করতে হবে। তারপর ক্ষেত্রফল বেরিয়ে গেলে তারপর সেটাকে আমরা, যেহেতু প্রতি বর্গ মিটারে 5 টাকা করে খরচ পড়ছে, তারপর সেটা গুণ করে দিলে আমরা আনসার পেয়ে যাব, তাই না? তাহলে একটা ত্রিভুজ আকৃতির জমির 3টে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 15, 20 আর 25। এটাকে যদি একটু কাটাকুটি করেন, তাই না? এটা তাহলে 5 দিয়ে যদি কাটি এটা কত হবে? 3 হবে। 5 দিয়ে যদি কাটি এটা 4 হবে। 5 দিয়ে যদি কাটি এটা 5 হবে। তার মানে এখান থেকে আপনাকে দেখে একটু বুঝে নিতে হবে এটা কোন ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাই না? 3:4:5 অনুপাতে রয়েছে বাহুটা, তাই না? তাহলে সেটা কি হয়ে যাবে? সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজ যার একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং এই অতিভুজটা আপনাকে বলে দিয়েছে এটা হচ্ছে 25, লম্বটা আপনি ধরে নিন 20, ভূমিটা আপনি ধরে নিন 15, তাই না? এবার এর ক্ষেত্রফল আপনাকে বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি? একটু আগে আমরা পড়ে এলাম, বলুন এর ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, একদম ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে এর ক্ষেত্রফল বের করার সূত্র। তাহলে হাফ ইন্টু ভূমি কত? ভূমি 15, উচ্চতা কত? 20। চলুন কাটাকাটি করুন, 2 দিয়ে কাটলে কত হবে? 10, মানে হচ্ছে 150 সেমি স্কোয়ার, মানে 150 বর্গ সেমি হচ্ছে মোট আয়তন এটার, মানে এই ত্রিভুজটার মোট আয়তন হচ্ছে 150 বর্গ সেমি। এবার প্রতি বর্গ সেমিতে যদি 5 টাকা করে খরচ পড়ে, তাহলে 150 বর্গ সেমিতে ক টাকা খরচ পড়বে? তাহলে ইন্টু 5 করে দিন,
তার মানে 5×15 = 75, মানে 750 টাকা মোট খরচ আপনার পড়বে, তাই না? অপশন ডি করবেন সঠিক অ্যান্সার। দেখুন বোঝা গেল? চলুন এরপরে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ বলে দিয়েছে 4√2 সেমি হলে তার ক্ষেত্রফল কত? মানে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে আবার সমকোণীয় হবে। তাহলে ত্রিভুজটা কেমন হবে? ত্রিভুজটা এরকম হবে, মানে সমকোণী হবে, কেমন সমকোণী হবে এবং সমদ্বিবাহু হবে। এটা এই কোণটা মনে করুন 90 ডিগ্রি, আর এই বাহুটা মনে করুন সমান, এই বাহুটা মনে করুন সমান, ঠিক আছে? দুটো বাহু কি সমান, সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু দুটো বাহুই সমান, সমকোণীয় হবে আবার সমদ্বিবাহু হবে যেহেতু বলছে। তারপরে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমাকে অতিভুজটা আমি এখান থেকে বের করি, তো অতিভুজ, তাহলে একটা বাহু আমি ধরে নিলাম, মানে আমি এখানে লম্বটা ধরে নিলাম এ আর ভূমিটাও ধরে নিলাম আমি এ, তাহলে এখান থেকে আমি অতিভুজটাকে বার করছি, কেমন? তাহলে অতিভুজটাকে যদি আমি এখান থেকে বার করতে যাই, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই না? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এখানে এ স্কোয়ার আর এখানে এ স্কোয়ার, মানে 2a স্কোয়ার যোগ করলে, তাই তো? তারপর হচ্ছে অতিভুজ স্কোয়ারটা ওদিকে গিয়ে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাহলে 2 × a এখানে এটা ছিল, তাই তো? এবার এখানে কী হবে, দুটো a রুটের ভিতরে রয়েছে, তাহলে কী হয়ে যাবে, এটা বাইরে বেরিয়ে আসবে, 2টা রুটের ভেতরেই থেকে যাবে, তাহলে অতিভুজ ইকুয়াল টু a√2, এটা হচ্ছে অতিভুজ, তাই না? তাহলে এর অতিভুজটা কত হবে, এর অতিভুজটা হবে a√2, এটা হবে এর অতিভুজ, তাই না? আমি যদি বাহুটাকে a ধরে নিই বা x আমরা ধরতে পারি, কেমন? এবার এই যে a√2 এটার মানই বলে দিয়েছে যে 4√2, কেমন? a√2 এর মানই বলে দিয়েছে কি 4√2, কেননা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 4√2, তাহলে a√2 ইকুয়াল টু 4√2 এটা বলে দিয়েছে। তাহলে এইখানে √2 কেটে দিন, তার মানে a ইকুয়াল টু কত হবে, 4 হবে, তাই না? তাহলে a ইকুয়াল টু কত, 4। এবার বলছে যে এর ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে এর ক্ষেত্রফল বের করে দিন যে হাফ ইন্টু লম্ব ইন্টু উচ্চতা, তাই না? তাহলে হাফ ইন্টু 4 × 4, তাই না? দুটো বাহুই তো সমান, তাই না? তাহলে কাটাকাটি করুন, 2 × 2 = 4, মানে হচ্ছে 6 বলছি সরি 8, 4 × 2 = 8 সেমি স্কোয়ার, মানে বর্গ সেমি। বলুন বোঝা গেল? কারো কোনো অসুবিধা? চলুন আলিম স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে। পরবর্তী অঙ্ক, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির দৈর্ঘ্য 5 সেমি এবং অসমান বাহুটির দৈর্ঘ্য 8 সেমি হলে ত্রিভুজটির উচ্চতা কত? একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে, এবং এখানে সেটাই বলে দিয়েছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির দৈর্ঘ্য 5 সেমি। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে, তাহলে এই যে বাহুটা, এই বাহুটা যদি 5 সেমি হয়, এই বাহুটা হবে 5 সেমি, তাই না? আর তারপরে কি বলছে যে অসমান যে বাহুটা, সেই অসমান বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, মানে এই যে বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। এবার এখানে বলছে যে এই ত্রিভুজটি তাহলে উচ্চতা কত, মানে এই উচ্চতাটা আপনাকে বের করতে হবে। এই ত্রিভুজটি তাহলে উচ্চতা কত, এই উচ্চতা বের করতে হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজ পড়াতে গিয়ে আপনাদের একটা কথা আপনাদের বলা হয়েছিল, কি বলা হয়েছিল মনে পড়ছে কারোর?
যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ওপর যদি একটি লম্ব টানা হয় তাহলে কি হবে, তাহলে সেই ত্রিভুজটা কি হবে, দুটো সমকোণী ত্রিভুজে পরিণত হবে, তাই না? এই যে দেখুন, তাহলে এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এদিক থেকে এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এগুলো হচ্ছে সব 90 ডিগ্রি করে, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তার মানে এই পুরো বাহুটা যদি আপনার 8 হয় তাহলে এটা কত হবে, এটাও 4 হবে, এটাও 4 হবে, দুটোই 4 হবে, তাই তো? দুটোই কি হবে, 4 করে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে উচ্চতা চাইছে, তাহলে সমকোণী ত্রিভুজ দেখুন না, তাহলে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজটা 5 আপনি পেয়ে গেছেন, তাই না? এখানে ভূমিটা যদি দেখেন 4, তাহলে লম্বটা কত হবে, এখানে 4 5 পেয়ে গেছেন, তাহলে ভূমিটা অবশ্যই কত হবে, 3 হবে। তাহলে এখানে ত্রিভুজটির ওই উচ্চতাটা কত, উচ্চতাটা হচ্ছে 3 সেন্টিমিটার। দেখুন বোঝা গেল? এখন এখানে বেশি কিছু ছিল না। চলুন পরবর্তী প্রশ্ন। 18 সেমি পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? আঠেরো সেমি পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত এখানে বলেছে, একটা 2 হলে, একটা 3 হলে, একটা 4 হবে, তাই না? এখন বলছে যে ত্রিভুজটির আবার ক্ষেত্রফল চাইছে, তাই না? তাহলে মনে করুন এই হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটির বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত বলছে, তাহলে একটা 2, একটা 3 আর একটা 4, কেমন? এই হচ্ছে বাহুগুলির অনুপাত, তাহলে আমরা ধরে নিলাম বাহুগুলো, তাহলে একটা 2x, এটা হচ্ছে 3x আর এটা হচ্ছে 4x, আমি ধরে নিলাম 3টে বাহু, কেমন? এই হচ্ছে 3টে বাহুর দৈর্ঘ্য, এবং এই 3টে বাহুর দৈর্ঘ্যের সমষ্টিই তো হচ্ছে পরিসীমা, তাই না? তাহলে 2x প্লাস 3x প্লাস 4x ইকুয়াল টু বলেই দিয়েছে পরিসীমা 18 সেমি, তাহলে 2x 3x 5টা 5টা 4টা কটা 9টা x, তাহলে 9x ইকুয়াল টু 18, তাহলে x ইকুয়াল টু কত হবে, 18/9 মানে হচ্ছে 2, তাই না? তার মানে একটা বাহু হচ্ছে আপনার 8, একটা বাহু হচ্ছে আপনার, আচ্ছা এখানে 2 বেরিয়েছে না, তাহলে একটা বাহু হবে 4, একটা বাহু 4, একটা বাহু হচ্ছে 6 আর একটা বাহু হচ্ছে 8, তাই না? এবার আমাকে বলুন এই যে ত্রিভুজটা এটা কোন ত্রিভুজ, সমদ্বিবাহু নাকি বিষমবাহু নাকি সমকোণী না কি ত্রিভুজ এটা? কেউ একজন, কি ত্রিভুজ এটা? দেখুন 4টে বাহু, এই 3টে বাহু এখানে পেয়েছেন, তাহলে 3টে বাহুই দেখুন আলাদা আলাদা, তাহলে এটা অবশ্যই কি বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু তো, তাহলে বিষমবাহু ত্রিভুজের ওই যে ক্ষেত্রফল বের করার সূত্র আপনাদের বলা হয়েছিল, তাই না? ক্ষেত্রফল বের করার সূত্রটা কে ছিল, যে রুটের মধ্যে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা ছিল সূত্র। আর এখানে এস কি, এস হচ্ছে অর্ধ পরিসীমা, তাই না? এস মানে কি, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে এখানে অর্ধ পরিসীমা, পরিসীমা কত, পরিসীমা তো 18, তাহলে অর্ধ পরিসীমা কত, তার মানে অর্ধ পরিসীমা 9, তার মানে এস এর মান হচ্ছে 9, তাহলে এখানে ক্যালকুলেশন করুন, তাহলে 9 ইন্টু 9 থেকে প্রথম বাহুটা বাদ দিন, তাহলে 4 বাদ দিন, 4 বাদ দিলে কত হবে 5 ইন্টু, তারপর 9 থেকে 6 বাদ দিন, তাহলে কত হবে 3, তারপর 9 থেকে 8 বাদ দিন, মানে কত হবে 1, কেমন? এটা পুরোটাই রুটের মধ্যে রয়েছে। এবার এখানে দেখুন, এখানে এই যে 9 মানে কি, দুটো 3 রয়েছে, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে বেরিয়ে আসবে, আর বাকিরা কিন্তু বেরিয়ে আসতে পারবে না, মানে 5 ইন্টু 3 এরা কিন্তু রুটের মধ্যেই থেকে যাবে, তাহলে 3√15 এটা হচ্ছে এর ক্ষেত্রফল, কেমন? 3√15 এটা হচ্ছে এর ক্ষেত্রফল বর্গ সেমি। এবার এখানে অপশানসগুলো নেই, চলুন এটা করে নেবেন।
চলুন পরবর্তী অঙ্কেতে যাব। একটি ত্রিভুজের তিনটে বাহুর অনুপাত 7:9:12। বড় বাহু ও ছোট বাহুর অন্তর হচ্ছে 15 সেমি। তাহলে বড় বাহুর দৈর্ঘ্য কত? এটা আশা করছি পারবেন, তাই না? একটু স্ক্রিনশট নিয়ে নিন, করে নেবেন। কেমন? যে একটি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে, তাহলে ধরে নিন একটা 7x ধরে নিন, একটা 9x ধরে নিন, আর একটা 12x ধরে নিন, তাই না? এবার সবচেয়ে বড় বাহুটা আর ছোট বাহুটার পার্থক্য বলেছে 15 সেমি, তার মানে 12x মাইনাস 7x ইকুয়াল টু 12, তাই না? তাহলে 5x, এই 12 থেকে 7 বাদ দিলে কত হয়? এই সরি, এটা 15 সেমি হবে। তাহলে 5x ইকুয়াল টু 15, তাহলে x ইকুয়াল টু কত হবে? 15/5 মানে হচ্ছে 3, তাই না? x এর মান কত পেলেন? 3। তাহলে বড় বাহুটির দৈর্ঘ্য কত? তাহলে বড় বাহুটি কত? তাহলে 12 গুণিত 3 করে দিন, মানে 36। বড় বাহুটা হচ্ছে 36 সেমি স্কোয়ার, মানে বর্গ সেমি। চলুন পরবর্তী প্রশ্ন। একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 1/2, 1/3 এবং 1/4 এবং পরিসীমা 52 সেমি হলে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? সেম অঙ্ক, চলুন এটা করুন। চলুন, তাহলে এখানে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে। তাহলে অনুপাত যেহেতু দেখুন ফ্র্যাকশানে বলেছে, আপনি আগে পূর্ণ করে নিন। তাহলে পূর্ণ করার নিয়ম কি ছিল? কিভাবে পূর্ণ করলেন বলুন? 2 3 4 এর লসাগু স্যার 2 3 4 এর লসাগু কত? 12, তাই না? হ্যাঁ স্যার। তাহলে সবগুলোকে 12 দিয়ে গুণ লাগান। তাহলে 1/2 এটাকেও 12 দিয়ে গুণ করুন, 1/3 এটাকেও 12 দিয়ে গুণ, 1/4 এটাকেও 12 দিয়ে গুণ। তাহলে এটা হবে 6, এটা হবে 4, আর এটা হবে 3। তাহলে 6:4:3, এটা হচ্ছে কি বাহুগুলির অনুপাত আমি পূর্ণতে নিয়ে আসলাম। এবার পরিসীমা বলে দিয়েছে কত? পরিসীমা বলছে যে 52 সেমি, তাই না? তাহলে তিনটে বাহুর যোগফলই তো 52। তাহলে আমি এখানে অনুপাত যেহেতু বলে দিয়েছে, একটা ধরে নিলাম 6x, একটা ধরে নিলাম 4x, আর একটা ধরে নিলাম 3x। তিনটে বাহুর যোগফলই কত? 52 পরিসীমা। তাহলে 6টা আর 4টে 10টা, 10টা আর 3টে কটা? 13টা। তাহলে 13x ইকুয়াল টু 52 সেমি। তাহলে x ইকুয়াল টু 52/13 মানে হচ্ছে 4। তাহলে x এর মান এলো 4। এখন বলছে যে ক্ষুদ্রতম বাহুটির কত? ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? তাহলে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত হবে? তাহলে 3 × 4 মানে হচ্ছে 3 × 4 = 12 সেমি। আনসার করবেন অপশন এ। চলুন পরবর্তী প্রশ্ন। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? এটা যদিও আপনাদের পার্সেন্টেজের অঙ্ক, কেমন? এবং এই অঙ্কগুলোর জন্য কিছু শর্ট ট্রিকও থাকে, এবং সেই শর্ট ট্রিক
নিয়ম মেনেই আপনাদেরকে এগোতে হবে এখানে। চলুন আনসার করুন, তারপর দেখছি। তাহলে একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? এখানে কি করবেন, যে ত্রিভুজ বলবে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা বসিয়ে দেবেন। তাহলে এখানে দেখুন সমবাহু ত্রিভুজ বলছে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, বলুন, √3/4 √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে এ ইন্টু ই বাহু স্কোয়ার, তাই না? এবার এখানে কি বলেছে, এখানে বলেছে যে বাহু 30% বৃদ্ধি পাচ্ছে। তাহলে বাহু এখানে কতবার আছে সূত্রে? 2 বার আছে, তাই না? তার মানে এখানেও 30% বৃদ্ধি হচ্ছে, আবার এখানেও 30% বৃদ্ধি হচ্ছে। কেমন? আর এই যে জিনিসটা, এটা তো ধ্রুবক থাকবে, √3/4 এটা ধ্রুবক থাকবে, বাহুটা 30% করে বৃদ্ধি পাচ্ছে। এবার এখানে আপনাদের পার্সেন্টেজে বলা হয়েছিল, মনে করুন কোনো একটা জিনিসের দাম প্রথমে 30% বাড়লো, আবার 30% বাড়লো, বা প্রথমে মনে করুন 30% ছাড় দিল, আবার 30% ছাড় দিল, তাহলে মোট কত আপনাকে ছাড় দিল? সমতুল্য ছাড়টা কত? করেছেন এই অঙ্কগুলো? তাহলে প্রথমে 30% বৃদ্ধি পেয়েছে মানে কি, +30 করবেন, তারপরে আবার 30% বৃদ্ধি পেয়েছে মানে কি, +30, প্লাসে প্লাসে প্লাস হয়, এই 30কেই 2 বার লিখে দেবেন বাই 100, এই 0 0 এই 0 0 কেটে দেন, মানে 3 3 কত হচ্ছে 9। তাহলে +30 আর +30 কত হচ্ছে? +60, আর এখানে হচ্ছে +9, মানে হচ্ছে 69, মানে +69% বৃদ্ধি পাবে। আনসার করবেন অপশান সি। চলুন পরেরটা করুন। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি এবং উচ্চতা 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রফলের সূত্রটা বসিয়ে দিন। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? এটা হচ্ছে এর সূত্র। এবার ভূমিটা কি বলছে? 20% বৃদ্ধি হয়েছে, এটা তো ধ্রুবক, এগুলো নিয়ে কাজ কারবার করতে হবে না। আর উচ্চতাটা কত? উচ্চতাটা হচ্ছে 30% হ্রাস পেয়েছে, তাহলে 30% হ্রাস পেয়েছে, তাই না? তাহলে বৃদ্ধি পেয়েছে মানে কি, +20, আর হ্রাস পেয়েছে মানে কি, -30, আর এই প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, তাই মাইনাস লিখতে হবে। তাহলে 20 × 30/100, এই 0 0 কাটুন, এই 0 0 কাটুন, মানে 3 দুগুণে কত হচ্ছে, 6, -6। এবার আমাকে বলুন যে +20 আর -30 এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? 20 টাকা ছিল, 30 টাকার বাজার আপনি করেছেন, তার মানে এখানে আপনার 10 টাকা ধার হয়ে গেছে, তাই না? 10 টাকা এখানে ধার হয়ে গেছে আপনার, আবার এখানে 6 টাকা ধার, তার মানে -10 আবার -6, তাহলে কত হবে? -16% হ্রাস পেয়েছে, তাই না? তো এখানে হ্রাস কত পাবে? আনসার করবেন 16% হ্রাস পাবে। আশা করি বোঝা গেল। চলুন পরের অঙ্কটা। আচ্ছা, এই অঙ্কটা তো আমরা করছিলাম, চলুন এটাকে আরও একবার দেখি আমরা। দেখুন, একটি ত্রিভুজের পরিসীমা কত বলেছে? পরিসীমা বলেছে যে 12 সেমি, পরিসীমা বলেছে 12 সেমি, যেখানে সব কয়টি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ স্বাভাবিক সংখ্যা হবে, মানে প্রত্যেকটা বাহুর যে দৈর্ঘ্য সেটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে, মানে কোনো ফ্র্যাকশানে যাবে না, 1 2 3 4 এগুলো হবে আর কি। কেমন? তারপর কি বলছে? এরূপ কতগুলি ভিন্ন ত্রিভুজ গঠন করা সম্ভব, আমি কতগুলো ত্রিভুজ গঠন করতে পারবো। তো এখানে একটা কথা আপনাদের আগেই বলেছি যে একটি ত্রিভুজের ছোট বাহু দুটির সমষ্টি, মনে করুন এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা এ, এটা বি, আর এটা সি, এটা একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজের ছোট বাহু দুটির সমষ্টি। কেমন? তাহলে ছোট বাহু, মনে করলাম এ হচ্ছে ছোট বাহু, আর বি হচ্ছে ছোট বাহু, আর সি হচ্ছে সবচেয়ে বড় বাহু। কেমন? তাহলে এই ছোট বাহু দুটির সমষ্টি অবশ্যই কি হবে?
ত্রিভুজটির বড় বাহুটির চেয়ে বেশি হবে, তবে আমি সেখানে ত্রিভুজ গঠন করতে পারবো। এবং এই তিনটের যোগফল আবার 12 হতে হবে, তবেই তো আমি পরিসীমাটা পাবো, তাই না? তাহলে এরকম ত্রিভুজ আমি কতগুলো গঠন করতে পারবো? তাহলে একটা তো আমি খুব সহজেই গঠন করতে পারছি, তাই না? এক ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য যদি 4 হয়, একটা দৈর্ঘ্য যদি 3 হয়, আর একটা দৈর্ঘ্য যদি 7 হয়, তাহলে আমি একটা ত্রিভুজ গঠন করতে পারবো। কেননা এখানে ছোট বাহু দুটির সমষ্টি অবশ্যই বড় বাহুটির চেয়ে বেশি হচ্ছে, তাহলে এখানে আমি একটা ত্রিভুজ গঠন করতে পারছি, তাই না? এটা তো আমি পারছি। আর দেখুন কি কি পারা যাচ্ছে। আচ্ছা, আর একটা দেখুন, ঠিক আছে, এর আগে আমি একটা যেটা লিখেছিলাম, যেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সেটাও তো হবে, তাই না? সমবাহু ত্রিভুজ যদি দেখি, মনে করুন তিনটে বাহুর দৈর্ঘ্যই হচ্ছে 4 সেমি করে, তাই না? তাহলে এখানে এই দুটো মনে করুন যে কোনো দুটোকে ছোট নিয়ে নিলাম, তাই না? তাহলে এই ছোট বাহু দুটির সমষ্টি অবশ্যই দেখুন কি হচ্ছে, এই ছোট বাহু দুটির সমষ্টি অবশ্যই বড় বাহুটির চেয়ে বেশি হচ্ছে। তাহলে এখানেও কিন্তু এই ত্রিভুজটা আমরা গঠন করতে পারবো, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাই না? এটা সমবাহু ত্রিভুজ তো গঠন করতে পারবো। তাহলে এই হচ্ছে একটা ত্রিভুজ গঠন করা যাবে। আর দেখুন তো হচ্ছে কি, দুটো গঠন করতে পারলাম। আচ্ছা, আর একটা এখানে দেখুন, একটা বাহুর দৈর্ঘ্য যদি আমি 2 নিই, আর একটা যদি 5 নিই, প্লাস 5 আর 2 কত হচ্ছে 7, আর একটা কত নেব, 5 নেব, তাই না? এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? এখানে দেখুন ছোট বাহু দুটির সমষ্টি বড় বাহুটির চেয়ে বেশি হচ্ছে, তাই না? এভাবে বুঝতে হবে। তাহলে এখানে আমি 3টে ত্রিভুজ গঠন করতে পারছি, তাই না? হ্যাঁ, তো মেনলি এই 3টে ত্রিভুজই আমি গঠন করতে পারবো। আনসার করবেন অপশন ডি, 3। বলুন, বোঝা গেল? আর দেখবেন যদি গঠন করা যায় এরপরে। তো এখানে 3টে ত্রিভুজই গঠন করা যাবে। তো বলুন, আর কারো কোনো জিজ্ঞাসা? তো ক্লিয়ার স্যার? হ্যাঁ, বাদ বাকিগুলো তো সহজই ছিল। এখানে একটা জিনিস দেখে আনসার করা যেত, তাই না? এখানে 75 ডিগ্রি মানে কি, সেটা হয়ে যাবে অবশ্যই সূক্ষ্মকোণ হবে, তাই না? সেটা সূক্ষ্মকোণ হবে, এটা সরল কোণ হবে, আর এটা 220 ডিগ্রি মানে প্রবৃদ্ধ কোণ হবে। কোণের এগুলো বলে দিয়েছি, কোণের সংজ্ঞাতে এগুলো ছিল, দেখবেন সব। চলুন, বাকি এগুলো বলা হয়েছে। আর ত্রিভুজ সংক্রান্ত আর যা প্রশ্ন রয়েছে এগুলো আপনারা এবার মক টেস্টে একটা একটা করে পেতে থাকবেন, কেমন? তো এই ছিল আজকের ক্লাস, কেমন? ক্লাসের পিডিএফ পেতে একটু এখন সমস্যা হবে, যেহেতু আমার হোয়াটসঅ্যাপটা একটু সমস্যা হয়েছে। তো ক্লাসে রেকর্ডেড পেয়ে যাবেন, সেটা আমি দিয়ে দেবো গ্রুপে, গ্রুপে বলছি, আপনারা আপনাদের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন।